এই যে আমাদের এখানে ঘরের মধ্যে যে ফেস ওয়াশ ছিল সেটা পুরো এরকম জমে বরফের মতো হয়ে গেছে। আমাদের হোটেলের বাইরে এখানে জল জমেছিল, জলটা এই যে বরফ হয়ে গেছে। তো আমরাই লাস্ট গেস্ট আর কি এখানে। আজকের পর আর কোনো গেস্ট আসবে না, কোনো টুরিস্ট আসবে না। আমি তো কম্বলের মধ্যে ঢুকেও মোটামুটি কাঁপছি লিটারালি। এত ঠান্ডা লাগছিল, মানে কিছু বলতে পারছি না, এখনো পর্যন্ত আমি কাঁপছি। ঘুমোতে পারিনি, এতটাই ঠান্ডা লেগেছে গিজারের গরম জল খুলে খেয়ে নিয়েছি। ইতিমধ্যে হয়েছে একটা বিপত্তি, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এই দেখো কি অবস্থা। रास्ताয় পুরো ধস নেমে গেছিল। এই রাস্তাটা এখন जेसीबी দিয়ে সাফ করা হচ্ছে। और ये होटल यहाँ पे कितने देर बाद खुलेगा? मई महीने? मई में मतलब 6 महीने पूरा बंद रहेगा? यस सर। অক্সিজেন লেভেল এখানে খুব কম, এখানে বেশি হাঁটাচলা করলে বা বেশি কথা বললেই দম আটকে আসছে। কোল্ড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 21শে অক্টোবর 2024 আর আমরা আছি লোজার। আমাদের এই উপরে হোটেলের নাম মোক্সা। আমরা এখানেই কালকে রাত্রে ছিলাম। রাত্রে যখন চেক করি তখন সর্বনিম্ন তাপমাত্রা দেখেছিলাম -12। এখনও -8-9 তো হবেই। বিশাল ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছ গ্লাভস, মাস্ক, টুপি সব পরে আছি, জ্যাকেট। আর এতটাই ঠান্ডা এখানে, মানে জাস্ট দাঁড়িয়ে এই কথাটা বলছি এটাও খুব প্রবলেম হচ্ছে, এত ঠান্ডা। এখন হাওয়াটা নেই, হাওয়াটা থাকলে আরও ঠান্ডা লাগতো। আর একটা অদ্ভুত জিনিস দেখাই, এই দিকে দেখো চাঁদ উঠে রয়েছে, ঠিক আছে? আর ঠিক তার উল্টো দিকে সানরাইজ হচ্ছে, মানে সূর্য উঠেছে। তো একইভাবে চাঁদ সূর্য দুটোই একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে এখানে জল জমেছিল, জলটা এই যে বরফ হয়ে গেছে। এতটাই ঠান্ডা, মানে মাইনাসের নিচে চলে গেছে, জলটা জমে বরফ হয়ে গেছে। বরফ পড়েনি হয়তো, বরফ পড়া আদর্শ কন্ডিশন ছিল না, কিন্তু টেম্পারেচার যেহেতু 0-র নিচে চলে গেছে, জল জমে এমনি বরফ হয়ে গেছে। আর এই দিকের পাহাড়গুলো ওই যে উপরে সব বরফ পড়ে গেছে, সব বরফ হয়ে আছে। তো দারুণ একটা ঠান্ডা, একটা শীতের সকাল। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। তার আগে তোমাদের এই সিনটা দেখিয়ে দিলাম যে এখানে যদি অক্টোবরে আসো, আমরাই লাস্ট গেস্ট আর কি এখানে। আজকের পর আর কোনো গেস্ট আসবে না, কোনো ট্যুরিস্ট আসবে না। ওনারাও বন্ধ করে দিয়ে ওনাদের হোম টাউন চলে যাচ্ছেন ধর্মশালায়। আর মে জুন মাসে এলেও এখানে এরকম প্রায় -2-3 ঠান্ডা থাকে। আর এখন তো -12 গেছিলো রাতে, কালকে বললাম। আর এখন তো -7-8-9 এরকম হবে। এই যে আমাদের এখানে ঘরের মধ্যে যে ফেস ওয়াশ ছিল সেটা পুরো এরকম জমে বরফের মতো হয়ে গেছে, মানে এতটাই ঠান্ডা, সব ক্রিমপত্র সব জমে গেছে। এই এই যে তনয়ের ফেস ওয়াশ পুরো জমে গেছে, এখন রোদে রেখে গরম করার চেষ্টা করছে। এইখানে আরেকটা আছে, এটাও পুরো একদম জমে রয়েছে, মানে সব অবস্থা একদম যাতা। এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আইসি ফেস ওয়াশ। ও আইসি হোক আর যাই হোক, আর এই যে এইখানে একটা আছে, এটাও জমে গেছে, মানে এতটাই ঠান্ডা আর কি বলি। ও আর এই যে এখান দিয়ে রোদ্দুর এসে পড়ছে বলে এখানে আমরা দাঁড়িয়ে রেডি হচ্ছি। আর এইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না, কাঁচ এত ঝাপসা, ভয়ঙ্কর একটা ঠান্ডা। এখন মোক্সাতেই আছি আর এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা ব্রেকফাস্ট করে চলে যাব মানালির দিকে। তার আগে কিছু সাইট সিন দেখবো। আর কালকে রাত্রে 3টের সময় সর্বনিম্ন টেম্পারেচার এখানে নেমেছিল -15 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বিশাল ঠান্ডা। তো সবার কি এক্সপিরিয়েন্স করে যেটা শুনেন সবার মুখ থেকে। মনো, কি এক্সপিরিয়েন্স? স্বাভাবিক ঠান্ডা ছিল, নাক ফাঁক বন্ধ হয়ে গেছে এখনো অব্দি। সবাই এখানে জবু তবু হয়ে রোদের মধ্যে বসে আছে। কার সব থেকে বেশি ঠান্ডা লেগেছে? সবথেকে বেশি আমার। সবাই হাত তুলছে। আমি তো কম্বলের মধ্যে ঢুকেও মোটামুটি কাঁপছি লিটারালি। এত ঠান্ডা লাগছিল, মানে কিছু বলতে পারছি না, এখনো পর্যন্ত আমি কাঁপছি ঠান্ডায়। গলার আওয়াজ কালকে ভালো ঘুমিয়েছি, কাজাতে বেশি অসুবিধা হয়েছিল। কালকে ঘুমিয়েছি, ঠান্ডা তো অস্বাভাবিক ঠান্ডা, আর প্রচণ্ড ড্রাই, নাক মুখ সব শুকিয়ে যাচ্ছে। ব্রিদিং ট্রাভেলটা ওই জন্যই সবাই কাঁপছে এখনো বসে। ঠান্ডা প্রচুর, ঠান্ডা প্রচুর। কিছু বলবি? এ ঠান্ডার ভাগ হয় না, মারাত্মক ঠান্ডা, মানে ঠান্ডা ছিল প্রচণ্ড। কালকে ঘুমোতে পারিনি, এতটাই ঠান্ডা লেগেছে গিজারের গরম জল খুলে খেয়ে নিয়েছি।
আর এই এত ঠান্ডাতেও কিন্তু আমরা সবাই এখনও ফিট অ্যান্ড ফাইন আছি, মানে আমাদের কারোর কোনো শারীরিক অসুবিধা হয়নি। ঠান্ডাটা লাগছে সেটা তো অবশ্যই লাগার ব্যাপার, -15 ডিগ্রি হলে তো ঠান্ডা লাগবে, কিন্তু আমাদের এই যে আমরা সবাই সুস্থ আছি এটার মেন কারণ হচ্ছে কিন্তু আমরা সবাই অনেক বেশি করে জল খাচ্ছি। তো সবাইকে এটাই বলার, যত ঠান্ডাই পড়ুক না কেন, ঠান্ডার যে কোনো জায়গায় যান না কেন, রোজ কিন্তু বেশি বেশি করে জল খাবেন, নাহলে কিন্তু এই ঠান্ডার মোকাবিলা করা একদম সম্ভব হবে না। শরীরের ভিতর থেকে কিন্তু শরীর তাহলে কষে গেলে কিন্তু আরও সমস্যায় পড়বেন। তো জল খান আর খাবার পরিমিত খান, তাহলেই একদম ঠিক থাকবেন এই ঠান্ডাতে। এই কনকনে শীতের সকালে আলুর পরোটা আর আচার দিয়ে জমে গেছিল ব্রেকফাস্ট, আর সাথে ছিল এগ স্যান্ডউইচ। আমাদের ট্যুরের ড্রাইভার গোল্ডি ভাইয়াকে দেখলে সত্যি অবাক হতে হয়। প্রতিদিন এতগুলো লাগেজ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পর খুলে নামানো, আর পরের দিন সকালে আবার সেই লাগেজগুলো বেঁধে অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি হওয়া, এক অদ্ভুত ধৈর্য ক্ষমতা না থাকলে এ বোধহয় সম্ভব না। আমরাও আর দেরি না করে লোজার খাসকে এবারের মতো টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। আর লোজার খাস থেকে মানালি যাওয়ার সেরকম কিন্তু কোনো রাস্তা নেই, শুনেছিলাম পুরোটাই নাকি অফ রোডিং। গোল্ডি ভাইয়া তো তেমনই বলছিলেন, এরপর নাকি রাস্তা আরও খারাপ হতে চলেছে। কিছু দূর এগোনোর পরেই গোল্ডি ভাইয়ার কথাটা ঠাড়ে ঠোড়ে প্রমাণ পেতে শুরু করলাম। সত্যি এটা যেন একটা অদ্ভুত গ্রহের অদ্ভুত রাস্তা। রাস্তা বলতে তেমন কিছু নেই, যেন একটা পাহাড়কে কোনো মতে ভেঙে চুড়ে একটা মেঠো পথ বানানো হয়েছে যাতায়াতের জন্য। যত এগিয়ে যেতে থাকলাম তত বুঝতে পারলাম এখানে রাস্তা বলে কিছুই নেই। রাস্তা বানানোর জন্য একটা পরিকল্পনা চলছে মাত্র, আর তার জন্য কাজ করছে হাজার হাজার শ্রমিক। পাহাড় কেটে সেই সব পাথর গুঁড়ো করে পাথরের চাই রাস্তার দুধারে রাখা রয়েছে, আর তারই মাঝে পথ বানিয়ে যাতায়াত করছে আমাদের গাড়িগুলো। কিছু দূর এগোতেই দেখতে পেলাম আরেক দৃশ্য। রাস্তায় পুরো ধস নেমে গেছিল, এই রাস্তাটা এখন জেসিপি দিয়ে সাফ করা হচ্ছে, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কুঞ্জুম পাসের দিকে। ও ভয়ঙ্কর ভয়ঙ্কর। যেমনি অফরোডিং রাস্তা তেমনি ভিউ, তেমনি ঠান্ডা, আর সাথে তেমনি তেমনি ধুলো। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছে গেছিলাম স্পিতির অন্যতম উচ্চতম পাস কুঞ্জুম লা বা কুঞ্জুম পাসের সামনে। কুঞ্জুম পাস, হ্যাঁ নামবো, সামনে গিয়ে নামবো। এখন এসে পৌঁছেছি আমাদের এই স্পিতি ভ্যালি ট্রিপের সব থেকে উচ্চতম স্থান কুঞ্জুম পাস বা কুঞ্জুম লা যাকে বলে। লা মানে হচ্ছে পাস, তো কুঞ্জুম পাসে এখন দাঁড়িয়ে আছি। এটার হাইট হচ্ছে 16,000 সামথিং ফিট উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর চারপাশের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। ওইদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো বরফ পড়েছে, ফ্রেশ বরফ পড়েছে কালকে রাত্রেই। আমাদের ড্রাইভার গোল্ডি ভাইয়া তাই বললো, বরফগুলো দেখে যে ওটা ফ্রেশ বরফ আছে দাদা, কালকে রাত্রেই পড়েছে। আর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুর আছে বলে ঠান্ডাটা অতটা বুঝতে পারছি না, কারণ আমরা তো -15 ডিগ্রি থেকে এলাম, তো সয়ে গেছে আর কি ঠান্ডাটা, এটাই বলা যায়। ঠান্ডা লাগছে না বলা ভুল, ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডাটা সয়ে গেছে। আর চারপাশে ভিউটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে কুঞ্জুমলা বা কুঞ্জুম পাস। এদিকে পাহাড়গুলোর উপরে বরফ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ দূরে পাহাড়গুলো দেখো পুরো বরফ। এই আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর একটা ভিউ চারপাশে। মাঝে মাঝে জাস্ট ভাবছি যে কোথার থেকে কোথায় চলে এলাম, কত উপরে দাঁড়িয়ে আছি এখন আমরা। হ্যাঁ, অসম্ভব একটা অভিজ্ঞতা, দারুণ দারুণ, উফ দারুণ এক্সপিরিয়েন্স।
মনো অক্সিজেন লেভেল এখানে খুব কম। এখানে বেশি হাঁটাচলা করলে বা বেশি কথা বললেই দম আটকে আসছে, মানে ব্রিদিংয়ে খুব প্রবলেম হচ্ছে, তো প্রিকশন নিয়ে আসবেন অবশ্যই। হ্যাঁ এটা ঠিক, এখানে কিন্তু অক্সিজেন লেভেল খুব কম, মানে যাকে বলে একটু হাঁটাচলা করলেই শ্বাসে মানে প্রবলেম হচ্ছে শ্বাস নিতে। ইন্ডিয়ান আর্মিদের একটা কি বলবো, মানে কোনো বলার ভাষা থাকে না যে তাদের এত ভালো। দেখুন একটা জাস্ট স্যাটেলাইট কমিউনিকেশনের টাওয়ারকে গার্ড দেওয়ার জন্য, জাস্ট স্যাটেলাইট যেটাকে স্যাটেলাইট একটা ভিস্যাট একটা, এটাকে গার্ড দেওয়ার জন্য পুরো আর্মি ক্যাম্প করে এখানে বসে আছে, যেখানে রাতে মিনিমাম টেম্পারেচার -30 নেমে যায় মিনিমাম। সত্যি কারণ এটা হচ্ছে একটা ভিস্যাট, এটা যদি কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে স্যাটেলাইট থেকে নেক্সট পাহাড়ের ওই সাইডে স্যাটেলাইট ভিউ পাবে না, কমিউনিকেশনটা। সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মিকে একটা স্যালুট জানাতেই হয়, মানে এত কঠিন কঠিন জায়গাতে ওনারা আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করার জন্য রয়েছেন, দিন রাত ডিউটি করে চলেছেন, তার জন্য ইন্ডিয়ান আর্মিকে একটা স্যালুট। এই যে দাদা আমাদের মোক্সা ইনে হোটেলে, ওনার বাড়ি হচ্ছে মানালি, তো আমরা আজকে লাস্ট কাস্টমার ছিলাম তো নেমে যাচ্ছি, উনি আমাদের সাথে গাড়িতে চলে যাচ্ছেন। আপনার घर किधर है? चंबा। तो अभी मनाली से क्या बस पकड़ेंगे? और कितना टाइम लगेगा जाने में? कल पहुंचेंगे सर। कल पहुंचेंगे? बाप रे, तो एक दिन लग जाएगा पूरा? पूरा दिन लग जाएगा। कल शाम को पहुंचूंगा। और ये होटल यहाँ पे कितने देर बाद खुलेगा? मई महीने? मई में मतलब 6 महीने पूरा बंद रहेगा? यस सर। মানে জাস্ট ভাবুন 6 মাস এই হোটেলগুলো বন্ধ থাকবে, এই রকম ওয়েদার, পুরো এই পাহাড়গুলো বরফ হয়ে যাবে। আর উনি আমাদের সাথে মানালি যাচ্ছেন, মানালি থেকে ওনার বাড়ি চাম্বাতে, ওখানে চলে যাবেন, একদিন লাগবে যেতে। জাস্ট অসাধারণ ব্যাপার একটা। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে লেখা আছে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর চন্দ্রতাল লেক ওইদিকে 13 কিলোমিটার গেলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের চন্দ্রতাল যাওয়া হচ্ছে না, কারণ চন্দ্রতালের ওখানে এখন বন্ধ হয়ে যাওয়ার জন্য এখানে রাস্তাও পাথর ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে চন্দ্রতালে কেউ যেতে না পারে। চন্দ্রতাল অফিসিয়ালি ক্লোজ হয়ে গেছে 15 অক্টোবর, আর আজকে হচ্ছে 21শে অক্টোবর, তো যাতে ওইদিকে কেউ যেতে না পারে, আর তাই জন্য রাস্তা এভাবে পাথর ফেলে বন্ধ করে রাখা হয়েছে যাতে কোনো গাড়ি যেতে না পারে। তো আমি সেটা সামনে যাচ্ছি, আমি দেখাবো। এই হচ্ছে চন্দ্রতালে ঢোকার এন্ট্রি গেট এটা, আর ওই যে দেখো সামনে কিভাবে পাথর ফেলে দিয়েছে, মানে পাথরটাকে জাস্ট ইচ্ছা করেই এরকমভাবে করে দেওয়া হয় যাতে কোনো গাড়ি বা কিছু না যেতে পারে, যেহেতু এটা অফিসিয়ালি ক্লোজড হয়ে গেছে। এই যে এইভাবে পাথর ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এইভাবে পাথর ফেলে, কারণ কিছু বাইক বা কিছু গাড়ি, ছোট গাড়ি পারমিশন ছাড়াই এরকম চলে যাচ্ছিল চন্দ্রতালে, যার জন্য এখান থেকে এরকম কেটে এখানে রাস্তার মধ্যে এরকম উঁচু করে পাথর ফেলে দেওয়া হয়েছে। দেখো কিভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের লাক খারাপ যে আমরা চন্দ্রতাল যেতে পারছি না, তো মানালি যাচ্ছি আমরা এখন। মানালি তো আমাদের ট্রিপের মধ্যেই আছে, এবার দেখি যদি রোটাং পাস কোনোভাবে যাওয়া যায়, বা আমাদের ড্রাইভার গোল্ডি ভাইকে বলে যদি ওইদিকে যাওয়ার কিছু ব্যবস্থা করতে পারি, কারণ আমাদের ট্রিপ থেকে চন্দ্রতাল একটা স্পট ছিল, তো সেটা বাদ হয়ে গেল রাস্তা বন্ধ থাকার জন্য দুর্ভাগ্যবশত। তো দেখা যাক আমরা রোটাংয়ের দিকে যেতে পারি কিনা, দেখি ওখানে কপাল ভালো থাকলে ওদিকে যেতে পারবো, নাহলে 2 দিন ধরে তো শুনছি রোটাংয়েও বরফ পড়েছে, দেখা যাক কি হয়। ইতিমধ্যে হয়েছে একটা বিপত্তি, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আর আমরা এখানে নেমেছি, চরম হাওয়া দিচ্ছে, এই জন্য পুরো ঢেকে নিয়েছি, নাক কান সব ঢাকা, মানে হাওয়াতে নাহলে মোকাবিলা করা যাবে না। কিন্তু পিছনের দৃশ্যটা অসাধারণ, এই পাহাড়টা পুরো বরফ, পুরো সাদা হয়ে রয়েছে পিছনটা। আর এইদিকে দেখো, দেখাই তোমাদের আমাদের গাড়ির অবস্থা, এই দেখো আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, এই দেখো কি অবস্থা। এখন এটা সারানো হবে, মানে স্টেপনি আছে লাগানো হবে, তারপর আমরা আবার যেতে পারবো। আর এই হচ্ছে এখান থেকে হচ্ছে ভিউ, এই দেখো পাশ দিয়ে স্পিতি নদী বয়ে যাচ্ছে, আর অসম্ভব হাওয়া। পথে ভোগান্তি কে বাঁচায়, তাই গোল্ডি ভাইও তাড়াতাড়ি টায়ার বদলানোর কাজে লেগে পড়েছিল, আর আমরাও সবাই উৎসুক ছিলাম কত তাড়াতাড়ি আমরা আবার যাত্রা শুরু করতে পারি।
একটু আগে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো, আর এখন আটকে আছি রাস্তার মধ্যে, কারণ সামনে রাস্তা তৈরির কাজ চলছে আর প্লাস ধসও নেমেছে পাহাড় থেকে। তো বড় বড় পাথর কাটা হচ্ছে, সেই পাথরগুলোকে আবার জেসিবি করে তোলা হচ্ছে লরিতে, তারপর নিয়ে যাওয়া হচ্ছে। কখন ছাড়বে রাস্তা জানি না। আমাদের খিদে পেয়েছে, সেই সাংলা থেকে কেনা আপেল সেটাই সবাই এখন খাচ্ছি। এখন জানি না যে কতক্ষণ লাগবে এখানে, আর প্রচণ্ড বাইরে ধুলো উঠছে যেহেতু পাথর গুঁড়ো করে ইয়ে করা হচ্ছে, সেই জন্য কখন মানালি যাব জানি না, দেখা যাক। অবশ্যই ছেড়েছে, এটাই বড় কথা। বাপরে হ্যাঁ, ঘন্টা দুয়েক দাঁড়ানোর পরে আমরা বেরোতে পেরেছি। প্রায় ঘন্টা দুয়েক পাহাড়ি ধসে আটকে থাকার পর আমরা আবার চলতে শুরু করেছিলাম, আর বেশ কিছুক্ষণ চলার পর আমরা অবশেষে এসে পৌঁছেছিলাম পাকা রাস্তায়। অবশেষে মনে হচ্ছিল চলে এসেছি লোকালয়ের সামনে। লোজার থেকে রওনা দেওয়ার পর সকালে টায়ার পাংচার, তারপর ধস, রাস্তার কাজ আর চরম পাথুরে রাস্তা পেরিয়ে অবশেষে এসে পৌঁছেছি কোকসারে। এখানে আমরা লাঞ্চ করবো, করে তারপর মানালির দিকে যাব। কোকসারে গরম গরম জিরা রাইস আর চিকেন কারির সাথে জমে গেছিল আমাদের দুপুরের খাওয়া। কোকসার থেকে আরেকটুখানি পথ এসেই দূরে দেখতে পাচ্ছিলাম অটল টানেলের প্রবেশপথ। এই অটল টানেলের সাথে আমাদের এক বিশেষ স্মৃতি জড়িত। আমরা যখন 2021 অক্টোবরে ঘুরতে এসেছিলাম, তখন এই অটল টানেলের সামনেই পেয়েছিলাম জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা। এবছর অটল টানেলের সামনে তুষারপাত না পেলেও হাওয়ার তীব্রতা আর ঠান্ডার প্রবলতায় প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, এতটাই তীব্র ঠান্ডা ছিল এই অটল টানেলের সামনে। 2021 অটল টানেলের সামনে বরফ পড়ার অভিজ্ঞতা উপরের আই বাটনে দিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আজকে ভিডিওটা শেষ করছি ঠিক এইখানে। পরের পর্বে এই অটল টানেল থেকে মানালি যাওয়ার গল্প আর মানালিতে সন্ধেবেলা মেলে কাটানোর গল্প নিয়ে ফিরে আসছি নতুন একটা এপিসোড নিয়ে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলো আর দেখতে থাকো এই চ্যানেলের বাকি ভিডিওগুলো। ততদিনে ফিরে আসছি আর একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।